সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের RTX 4000 সিরিজের সেকেন্ড গ্রাফিক্স কার্ড অর্থাৎ RTX 4080 রিভিউতে। ধন্যবাদ পিএনওয়াই টেকনোলজিসকে তাদের পিএনওয়াই জিফোর্স RTX 4080 16GB XLR8 গেমিং ভিডিও এপিক এক্স RGB TFOC GDDR6 গ্রাফিক্স কার্ডটা আমাদেরকে রিভিউ করার জন্য পাঠানোর কারণে আমার প্রথম ফিডব্যাক থাকবে নামটা একটু শর্ট করলে বেটার হয়, মনে রাখা অনেক ডিফিকাল্ট। এনিওয়ে, গ্রাফিক্স কার্ডটার MSRP হচ্ছে $1200 মতো, আর বাংলাদেশে পাওয়া যাবে 1,70,000 টাকায়। আমাদেরকে এই ইউনিটটা সরবরাহ করছে স্টারটেক লিমিটেড, ধন্যবাদ তাদেরকে কার্ডটা দেওয়ার জন্য। বরাবরের মতোই রিভিউ শুরু হবে কার্ডের আনবক্সিং এবং টিয়ার ডাউন দিয়ে। যারা একটু দুর্বল চিত্তের তাদেরকে সতর্ক থাকতে রিকোয়েস্ট করছি। ইন্ট্রো পরে ফিরে আসছি কার্ডটার গেমিং পারফরমেন্স, প্রোডাক্টিভিটি পারফরমেন্স এবং জিপিইউ আর্কিটেকচার অ্যানালাইসিস নিয়ে। আপনাদের সাথে আছি আমি অনন্য জামান, আপনারা দেখছেন পিসি বিল্ডার বাংলাদেশ। পিএনওয়াই XLR8 কার্ডটার ব্যাকপ্লেটটা মেটাল মনে হচ্ছে। ব্যাকপ্লেটের স্ক্রু এবং পেছনের পোর্টগুলোর স্ক্রু হাউজিংটা খুলে ফেললে পরে সামনে হিটসিংটা আলাদা হয়ে আসে। হিটসিংকে টোটাল 8টা হিট পাইপ দেওয়া আছে। আর এখানে যে চমৎকার ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে পিএনওয়াই এর এই হিটসিংটার বেস প্লেটটা হচ্ছে কপারের, অর্থাৎ কপার হওয়ার কারণে খুব তাড়াতাড়ি জিপিইউ থেকে হিটটা ট্রান্সফার হয়ে যেতে পারে এই হিট পাইপগুলোর ভেতর দিয়ে এবং পুরো হিটসিঙ্কে ছড়িয়ে যায়। হিটসিঙ্কের পরে আমরা যদি একটু পিসিবির দিকে নজর দেই তাহলে আমরা দেখতে পাই একদম মাঝখানে রয়েছে AD103-300-A1 গ্রাফিক্স প্রসেসিং ইউনিটটা, অর্থাৎ এইটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত 4080 চিপটা। জিপিইউ চিপটার ডান পাশে 3টা, উপরে 3টা এবং বাম পাশে 2টা, টোটাল 8টা ভিরাম চিপের ভেতরে 2GB করে 16GB ভিডিও মেমোরি রয়েছে। ভিরাম সেগমেন্টগুলোর ডান এবং বাম পাশে কালো কালো বক্সের মতো করে আমরা ডান পাশে 1 2 3 4 5 এবং বাম পাশে 6টা এবং বাম পাশে 8টা, টোটাল 13টা, অর্থাৎ টোটাল 13 ফেজের জিপিইউ ভোল্টেজ ডিজাইন দেখতে পাচ্ছি। বলে রাখা ভালো, এখানে ব্যবহৃত মেমোরি চিপগুলো হচ্ছে মাইক্রনের তৈরি। যাই হোক, টিয়ার ডাউন শেষ। RTX 4080 16GB কার্ডগুলো ফিচার করছে এনভিডিয়ার AD103 জিপিইউ। এটাও RTX 4090 মতো এডা লাভলেস আর্কিটেকচারে তৈরি। ডায়াগ্রাম অনুযায়ী AD103 আর্কিটেকচারের ভেতরে 7টা জিপিসির ভেতরে রয়েছে 38টা টিপিসি, এর মধ্যে টোটাল 76টা SM এবং 9728টা কুডা কোর, অর্থাৎ প্রত্যেকটা SM অর্থাৎ সিমুলটেনাস মাল্টিপ্রসেসরের মধ্যে রয়েছে 128টা করে। AD103 ডাইটার মধ্যে আরও রয়েছে 304টা 4th জেন টেনসর কোর, 76টা 3rd জেন আরটি কোর। প্রিভিয়াস জেনারেশনের এম্পিয়ার আর্কিটেকচারে RTX 3080 সাথে যদি স্পেসিফিকেশন ওয়াইজ একটা কুইক কম্পারিজন করি আমরা, তাহলে দেখা যায় যে 3080 তুলনায় 4080-তে কুডা কোরের সংখ্যা বেড়েছে প্রায় 1500, SM ও RT সংখ্যাও বাড়ানো হয়েছে 8টি করে। এর পাশাপাশি 25টার মতো টেনসর কোরও বেড়েছে RTX 4080-তে। জিপিইউ ডাইয়ের সাইজ যেমন কমে এসেছে, তেমনি এক লাফে ট্রানজিস্টর কাউন্ট 28.3 বিলিয়ন থেকে বেড়ে দাঁড়িয়েছে 45 বিলিয়নে। RTX 3080 সহ এনভিডিয়ার টোটাল 3000 সিরিজের জিপিইউগুলোতে ব্যবহার করেছিল স্যামসাংয়ের 8nm এর নোড, সেখানে এবার RTX 4000 সিরিজের কার্ডগুলোতে ব্যবহার করা হচ্ছে TSMCর তৈরি 4 ন্যানোমিটার প্রসেস। RTX 4090-র মতো RTX 4080-তেও ক্লক স্পিডে একটা বিশাল বাম্প আমরা দেখতে পাচ্ছি, যেখানে 3080 গুলো চলতো অ্যাভারেজ 1400 মেগাহার্জের মতো এবং বুস্ট ক্লক 1700 মেগাহার্জে, সেখানে এবার RTX 4000 সিরিজের কার্ডগুলোতে 2000 মেগাহার্জকে নিউ নর্মাল বানিয়ে ফেলা হয়েছে। এই কার্ডটা 2000 মেগাহার্জ থেকে শুরু করে 2505 মেগাহার্জ পর্যন্ত বুস্ট ক্লকে চলবে। পর্যাপ্ত পাওয়ার, থার্মাল এনভায়রনমেন্ট এবং প্রপার ওসি করে আপনি কার্ডটাকে হয়তো 3000 মেগাহার্জের আশেপাশেও চালাতে পারবেন। অধিকাংশ আফটার মার্কেট এআইবি কার্ডগুলোতে দেখা যাবে বেস ক্লক থেকে এমনিতেই আপনি কিছুটা বাড়তি স্পিড পাচ্ছেন, স্পেশালি যেগুলো ওসি কার্ড সেগুলোতে। এবার একটু মেমোরি কনফিগারেশনে চোখ বুলানো যাক। RTX 4080-তে ব্যবহার করা হয়েছে মাইক্রনের 256 বিটের 16GB GDDR6X মেমোরি, যার ক্লক স্পিড 22.4 Gbps ও ব্যান্ডউইথ 717 Gbps। RTX 4090-এর 320 বিটের তুলনায় এইখানে 256 বিট কিছুটা ডাউনগ্রেড বলা যেতে পারে। একই সাথে 3080-এর মেমোরি ব্যান্ডউইথও ছিল কিছুটা বেশি, অবশ্য মেমোরির ক্লক স্পিড সেটা আবার কিছুটা বাড়ানো হয়েছে। পারফরমেন্সের সাথে সাথে এই যুগে এসে নতুন যে কোনো আর্কিটেকচার, সে জিপিইউ হোক বা সিপিইউ, সেগুলোর পারফরমেন্স পার ওয়াট, পাওয়ার কনজাম্পশন কেমন, এগুলো জানাও খুব বেশি জরুরি হয়ে পড়েছে। কারণ বেশ কয়েক জেনারেশন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে পাওয়ার হাংরি সিপিইউ এবং জিপিইউ মার্কেটে চলে আসছে। যখন দেখা যায় আপনি বেশি পাওয়ার ইনপুট করে বেটার পারফরমেন্স পাচ্ছেন, তখন সেটা সেন্স মেক করে
তবে প্রশ্ন চলে আসে এফিসিয়েন্সির ব্যাপারে, কারণ মোর পাওয়ার ইজ ইকুয়াল টু মোর হিট। গ্লোবাল ওয়ার্মিং এর এই যুগে এসে একটা প্রসেসর কত কম পাওয়ার ব্যবহার করে কত কম হিট জেনারেট করে বেটার পারফরমেন্স দিতে পারে, সেটা একটা উন্নতির বা টেকনোলজিক্যাল ইমপ্রুভমেন্টের চাবিকাঠি হিসেবে বা প্যারামিটার হিসেবে সেটাকে গণ্য করা যায় বলতে পারেন। পারফরমেন্সের সাথে পাল্লা দিয়ে যদি পাওয়ার কনজাম্পশন আর টেম্পারেচারটাও পাল্লা দিয়ে বাড়তে থাকে, তাহলে আসলে উন্নতিটা কিছুটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। RTX 4090 এর পাওয়ার কনজাম্পশন ছিল 450 ওয়াট, সেখানে RTX 4080 তে কম্পারেটিভলি দেখা যাবে কিছুটা কম পাওয়ার, অর্থাৎ 320 ওয়াটের মতো কনজিউম করছে বা টিডিপি বলা আছে। RTX 4090 এর 450 ওয়াট টিডিপির সাথে কম্পারিজন করলে 4080 তে রয়েছে 320 ওয়াটের টিডিপি মার্ক করা, অর্থাৎ সিস্টেম ভেদে 700 থেকে 900 ওয়াটের পাওয়ার সাপ্লাইগুলোতেই আপনার কাজ চলে যাওয়ার কথা। 12 ভোল্টের অ্যাডাপ্টারের সাথে নর্মালি দুইটা 8 পিন কেবলই হয়ে যাওয়ার কথা, তবে কিছু কিছু এআইবি পার্টনার আবার 3টা 8 পিনের যে অ্যাডাপ্টার রয়েছে সেগুলোই প্রোভাইড করছে। RTX 4000 সিরিজের সব কার্ডগুলোতেই ব্যবহার করা হয়েছে 3rd জেন RT কোর এবং 4th জেন টেনসর কোর, অর্থাৎ এই RT কোর এবং টেনসর কোরের ডায়াগ্রাম এবং কাজকর্ম মোটামুটি 4090 তেও যা 4080 তেও তা, জাস্ট কাউন্ট কম বেশি। RT ও টেনসর কোরের কাউন্ট বাড়ার পাশাপাশি অপারেটিং প্রসেসে ইমপ্রুভমেন্ট আসায় এনভিডিয়া ক্লেম করছে আগের জেনারেশন থেকে 2 থেকে 4 গুণ বেটার পারফরমেন্স পাওয়া যাবে আপস্কেলিং এবং রে ট্রেসিং এর ক্ষেত্রে। এই নতুন জেনারেশনের RT এবং টেনসর কোর গুলো কিভাবে কাজ করে, এদের অপারেটিং প্রসেস দিয়ে আমাদের বিস্তারিত আলোচনা রয়েছে RTX 4090 রিভিউতে, চাইলে সেটা দেখে আসতে পারেন। RTX 4090 এর মতো RTX 4080 তেও রয়েছে সেম ডুয়াল এনভেঙ্ক AV1 এনকোডার। যদিও আমরা এক্সপেক্ট করেছিলাম যে আগের 3000 সিরিজের কার্ডগুলোর এনভেঙ্ক থেকে এই 4th জেন ডুয়াল এনভেঙ্ক দ্বিগুণ পরিমাণ বেটার পারফর্ম করবে, কিন্তু বাস্তবতা সেটা হয়নি। অর্থাৎ এখন পর্যন্ত যে প্রোডাক্টিভিটি বেসড সফটওয়্যারগুলো রয়েছে যেগুলো এনকোডার ব্যবহার করে, সেগুলোতে আমরা দ্বিগুণ পারফরমেন্স দেখিনি। অলমোস্ট বলতে গেলে আগের জেনারেশনের এনভেঙ্কের মতো সেম পারফর্ম করছে। কেন ডুয়াল এনভেঙ্কের সুবিধা আমরা পুরোপুরি নিতে পারছি না, সেটা নিয়েও আগের 4090 রিভিউ ভিডিওতে কথা বলা হয়েছে। আশা করছি এই অ্যাপ্লিকেশনগুলো তাদের ওয়ার্ক প্রসেসে কিছু পরিবর্তন এনে ডুয়াল এনভেঙ্কের সুবিধা কিভাবে নিতে পারে সেটা আরো বেশি গবেষণা করে দেখবে। 4th জেন এনভেঙ্কের পাশাপাশি এই কার্ডটিতে আরো রয়েছে 5th জেন ডিকোডার বা এনভি ডেক, যেটা মেইনলি ভিডিও ফুটেজ ডিকম্প্রেশনে কাজ করে থাকে। 4080 নিয়ে কথা বলতে গেলে 4080 12GB আনলঞ্চের ঘটনাটা বলতেই হয়। RTX 4000 সিরিজের গ্রাফিক্স কার্ড লঞ্চের কিনোট যারা ফলো করেছেন তারা অনেকেই জানেন যে RTX 4080 দুইটা ভ্যারিয়েন্ট আসার কথা, একটা হচ্ছে 16GB, একটা হচ্ছে 12GB। নর্মালি হয় কি একই কার্ডের দুইটা ভ্যারিয়েন্টের সচরাচর শুধু মেমোরির আমরা আপগ্রেড ডাউনগ্রেড দেখতে পাই, যেমন 8GB 12GB এরকম কিছু ভার্সন। সাধারণভাবে এই দুইটা গ্রাফিক্স কার্ডের মেমোরি ক্যাপাসিটি বাদে আর কোনো কিছুরই কোনো পার্থক্যই থাকার কথা ছিল না, কিন্তু বাস্তবে দেখা যায় দুইটা কার্ডের মধ্যে সম্পূর্ণ ভিন্ন দুইটা জিপিইউ ব্যবহার করা হচ্ছিল, একটা AD103 একটা AD104। এই দুইটা জিপিইউর মধ্যে কুডা কোর, টেনসর কোর, ট্রানজিস্টর কাউন্ট থেকে শুরু করে RT কোর, টেনসর কোর সবকিছুতে ভালো রকমের ডাউনগ্রেড বা কাট ডাউন আমরা দেখতে পেয়েছিলাম। যথারীতি শুরু হয়ে যায় সমালোচনা, টেক দুনিয়ায় ঝড় তুলে ফেলে এই তাদের RTX 4080 ঘটনাটা। মোটামুটি একটা ওপেন সিক্রেটে পরিণত হয় যে RTX 4070 Ti যে কার্ডটা রয়েছে সেটাকেই তারা 4080 নামে একটু বেশি দামে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। তীব্র ট্রল এবং সমালোচনার মুখে এনভিডিয়া তাদের এই 4080 12GB ভ্যারিয়েন্টটাকে বাজার থেকে আনলঞ্চ করে চাঁদে পাঠিয়ে দেয়। এক কথায় বলতে পারেন যে এটা যে একটা 4070 Ti ছিল সেটা তারা একসেপ্ট করে নেয়। মানে যেখানে যে সুযোগ পাচ্ছে 2 টাকা বেশি কামাই করার সুযোগ থাকলে কেউ ছাড়ে না। যাই হোক, এখন শোনা যাচ্ছে জানুয়ারি মাসের দিকে আবার এই 4080 12GBটা 4070 Ti নামে বাজারে আবার লঞ্চ করা হবে। আগের 4090 ভিডিওতে আমরা মজা করে বলেছিলাম যে এনভিডিয়া যে তাদের কাস্টমারদের সুবিধা কমফোর্টের কথা একদমই কেয়ার করে না, তার উদাহরণ হচ্ছে এডা লাভলেস। এই ঘটনা আসলে ব্যাপারটা আরো একবার প্রমাণ হয়ে যায়। আসলে এনভিডিয়া কর্পোরেশন এই ধরনের কোম্পানিগুলো একদম পিওর বিজনেস মাইন্ডেড, তাদের কোন ফ্যান কি বললো বা কি করলো তাদের কিছুই যায় আসে না। যেখানে 2 টাকা 5 টাকা বেশি বের করা যায় সেই জন্য যা ইচ্ছা তাই করার চেষ্টা করে। না হলে এই ধরনের একটা হাস্যকর হটকারী কাজ কোনোভাবে এই ধরনের বড় কোম্পানি থেকে কেউ আশা করে না। যাই হোক, সিপিইউ আর্কিটেকচার নিয়ে অনেক বকবক হয়ে গেল, এবার চলে আসুন পারফরমেন্সের দিকে লক্ষ্য করা যাক। পিএনওয়াই এর তথ্য অনুযায়ী এই কার্ডটা 2.5 GHz বুস্ট ক্লকে চলার কথা, কিন্তু দুঃখজনকভাবে হলো সত্যি এই এন্ট্রি লেভেলের একটা 4080 এআইবি কার্ডে আমরা অনেক চেষ্টা চরিত্র করেও 2500 তো ভালো 2300 GHz এর আশেপাশেও কনস্ট্যান্টলি তুলতে পারছিলাম না। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছিল যে 2.1 GHz এর কার্ডটা চলছে এবং এতে পারফরমেন্স কম্পারিজনে 3090 Ti থেকে খুব বেশি ডিফারেন্স পাওয়া যাচ্ছে না। তবে একটা বিষয় জানিয়ে রাখা ভালো, এটা হচ্ছে সবচেয়ে সস্তা 4080 পিএনওয়াই এর এই কার্ডটার দাম $1199 MSRP, তাই প্রবাবলি কার্ডটার এই অবস্থা। আর কোনো উপায় না পেয়ে বুকে পাথর বেঁধে আমরা কার্ডটাকে ওসি করতে নেমে পড়ি, কারণ যেই পারফরমেন্স পাওয়া যাচ্ছিল তাতে একটা 4080 মানিজ্যত নিয়ে আসলে টানাটানি পড়ে যাওয়ার কথা। পিএনওয়াই এর ওয়েবসাইট থেকে তাদের জিপিইউ টুইকিং সফটওয়্যার ভেলোসিটি এক্স ডাউনলোড করে আমরা আস্তে আস্তে কার্ডটাকে পুশ করার চেষ্টা করি। প্রথম 2বারে ব্লু স্ক্রিন দেখা গেলেও তৃতীয়বারে আমরা কার্ডটাকে মোটামুটি স্টেবল ভাবে ওসি করতে সক্ষম হই। কার্ডটাকে মোটামুটি 2.9 GHz স্টেবল করা যায়। তখন বলতে গেলে আক্ষরিক অর্থেই আমরা এই
হাই ক্লক স্পিডের সুবিধাটা নিতে পারছিলাম, যেটা একটু পরে বেঞ্চমার্কে পরিষ্কার বোঝা যাবে। RTX 4000 সিরিজের টপ টিয়ার এই কার্ডগুলো আসলে 4K রেজুলেশনের জন্য বেশি মানানসই, তাই আমরা মেইনলি আজকে 2160p 4K রেজুলেশনের যে বেঞ্চমার্কগুলো আছে সেই গ্রাফগুলো দেখবো। যদিও স্ক্রিনে 1440p স্কোরগুলো থাকবে, যেহেতু আমরা টেস্ট করেই ফেলেছি, তবে সেগুলো নিয়ে আলোচনা থাকছে না, কারো দরকার হলে পজ করে দেখে নিতে পারেন। বেঞ্চমার্ক স্কোরগুলোতে PNY RTX 4080 এক্সেলারেটের নন ওসি পারফরমেন্স, ওসি পারফরমেন্স এবং এগুলো কম্পেয়ার করা হবে একটা 3090 Ti ফাউন্ডার এডিশনের স্কোরের সাথে। সাইবারপাঙ্ক 2077-এ 4K আলট্রা সেটিংসে RTX অন DLSS অফ করে আমরা ম্যাক্সিমাম পেয়েছি 4080 ওসিতে 43, নন ওসিতে 41 আর 3090 Ti-তে 34। অ্যাভারেজ পাচ্ছিলাম আমরা ওসি করে 41, নন ওসিতে 35 এবং 3090 Ti-তে 29। মিনিমাম পাওয়া যাচ্ছিল 36, 26 নন ওসিতে এবং 23 3090 Ti-তে 1% লো স্কোরগুলো যথাক্রমে 34, 26 ও 21। এরপরে ফার ক্রাই 6 আলট্রা সেটিংস RTX অন DLSS অফ। এই অবস্থায় ম্যাক্সিমাম আমরা ওসিতে পাচ্ছিলাম 107, নন ওসিতে 103 আর 3090 Ti-তে 91। অ্যাভারেজ পাচ্ছিলাম আমরা ওসিতে 90, নন ওসিতে 87 এবং 3090 Ti-তে 78। মিনিমামের ক্ষেত্রে যথাক্রমে 21, 25 এবং 29, 1% লোয়ের ক্ষেত্রে 16, 27 এবং 28। এই ক্ষেত্রে ওসি করে বেটার ক্লক স্পিড দিয়েও আমরা বিশেষ বাড়তি সুবিধা পাইনি, মাত্র 4-5 FPS ডিফারেন্স, যেটা বলতে পারেন খুবই মার্জিনাল। ফোরজা হরাইজন 5-এ আলট্রা সেটিংসে RTX অন রেখে DLSS অফ করে ম্যাক্সিমাম ওসি অবস্থায় আমরা পেয়েছি 144, নন ওসিতে 143 আর 3090 Ti-তে 140। অ্যাভারেজ পেয়েছি আমরা ওসিতে 143, নন ওসিতে 110, 3090 Ti-তে 116। মিনিমাম এবং 1% লো যথাক্রমে দেখে নেবেন। এখানে উল্লেখ্য যে ওসি করার ফলে এই ফোরজা হরাইজন 5-এ আমরা পারফরমেন্সের বেশ ভালো তফাৎ দেখতে পাই, বিশেষ করে অ্যাভারেজ, মিনিমাম এবং 1% লো এর ক্ষেত্রে। হিটম্যান 3-তে আমরা আলট্রা সেটিংস RTX অন রেখে ম্যাক্সিমাম পেয়েছি ওসিতে 52, নন ওসিতে 61 এবং 3090 Ti-তে 54। এখানে কোনো একটা ঝামেলার কারণে আমাদের ম্যাক্সিমাম এফপিএসটা কম এসেছে, যেটা একটু আনএক্সপেক্টেড ব্যাপার। এনিওয়ে, অ্যাভারেজে গিয়ে আবার ঠিকই ডিফারেন্সটা দেখা যায়। ওসিতে পেয়েছি আমরা 48, নন ওসিতে 45 আর 3090 Ti-তে 42। মিনিমাম এফপিএসে খুব বেশি তফাৎ নেই, ওসি নন এসি দুইটাই 39 আর 3090 Ti-তে 32। 1% লো একই রকম, ওসি নন ওসি 38, 3090 Ti 33। এরপরে RDR2-তে আলট্রা সেটিংসে RTX অন রেখে ম্যাক্সিমাম আমরা পেয়েছি 3090 Ti-তে 60 এবং 4080 ওসি নন ওসি দুইটাই 144। অ্যাভারেজ এসে তফাৎটা বেশ ভালো রকমের চোখে পড়ে, প্রায় 15 FPS বেশি নন ওসি থেকে। অ্যাভারেজ 107 ওসিতে আর নন ওসিতে 98 আর 3090 Ti-তে 87। মিনিমাম আমরা পেয়েছি 60। স্পাইডারম্যান রিমাস্টার্ডে আমরা আলট্রা সেটিংসে RTX অন রেখে ম্যাক্সিমাম পেয়েছি 99 ওসিতে এবং নন ওসিতে পেয়েছি 114। এটা একটু কনফিউজিং, কেন এটা এমন হয়েছে কে জানে, কোনো অ্যানোমালি হবে হয়তো। অ্যাভারেজে গিয়ে আবার তফাৎটা ঠিকই চোখে পড়ে। অ্যাভারেজ আমরা ওসিতে পেয়েছি 83, নন ওসিতে পেয়েছি 75, অর্থাৎ প্রায় 8 FPS ডিফারেন্স আর 3090 Ti-তে পাওয়া গিয়েছে 64। মিনিমাম এবং 1% লোতেও আমরা দেখতে পাই যে ওসি করার পরে বেশ ভালো পারফরমেন্স বুস্ট পাওয়া যাচ্ছে। এলডেন রিংয়ে আলট্রা সেটিংসে RTX অন রেখে DLSS অফ করে আমরা যে স্কোর পেয়েছি সেগুলো অলমোস্ট আইডেন্টিক্যাল। 3090 Ti, 4080 ওসি নন ওসি সবগুলোই 60, অ্যাভারেজ 59, মিনিমাম 1% লোতে খুব বেশি তফাৎ নাই, অলমোস্ট আইডেন্টিক্যাল বলা যায়। এরপরে সেম গেমগুলোর 1440p বেঞ্চমার্কগুলো আমরা এক ঝলকে দেখিয়ে যাব, কারো দরকার হলে পজ করে করে দেখে নিতে পারেন। গেম বেঞ্চমার্ক শেষ, এবার প্রোডাক্টিভিটি টেস্ট শুরু করা যায়। প্রোডাক্টিভিটির ভিতরে আমরা টেস্ট করব প্রিমিয়ার প্রো। যদি এখানে 4090 আর এখানে একই সেম ডুয়াল এনভেঙ্ক থাকার কারণে আমরা একটা 3090 Ti থেকে খুব বেশি ডিফারেন্স দেখতে পাবো না, কারণ এই ডুয়াল এনকোডারগুলোর ডিফারেন্ট প্রসেসের সুবিধা এখনও অ্যাডোবি প্রিমিয়ার প্রো নিতে পারছে না। তবে বাড়তি কুড়াকোড থাকার কারণে 3D অ্যাপ্লিকেশনগুলো অবশ্যই পারফরমেন্সের ডিফারেন্সটা ভালোই বোঝা যাবে। পারফরমেন্সের দিক থেকে RTX 4080 নিয়ে আসলে কোনো সন্দেহের অবকাশ নেই, এটাও একটা টপ নচ কার্ড। 3090 Ti থেকে এটা স্পেক্সের দিক থেকে যেমন আগানো, পারফরমেন্সও অনেকটাই বেটার। যদিও আমাদের ইউনিটটা খুবই ওয়্যার্ডভাবে স্টকে, যেটা এক্সপেক্ট করছিলাম তার থেকে অনেকটা আন্ডার পারফর্ম করেছে, তবে ওসি করার পরে কার্ডটার প্রমিসড হাই পারফরমেন্সের কিছুটা ঝলক আমরা দেখতে পেয়েছি। এবার কথা বলা যাক কার্ডটির প্রোডাক্টিভিটি পারফরমেন্স নিয়ে। 3D সফটওয়্যার হিসেবে আমরা ব্যবহার করেছি SketchUp Pro 2022 এবং রেন্ডার ইঞ্জিন হিসেবে RTX 40 সিরিজ রেডি V-Ray Next 6.0। আমাদের টেস্ট প্রজেক্টটি একটি বেডরুমের মডেল, এতে 60টির বেশি লাইটিং এফেক্ট এবং কাস্টম ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। কার্ডটির রিয়েল টাইম প্রিভিউ 4K-তে বেশ স্মুথ ছিল, তবে তেমন ফাস্ট না। আশা করছি 1080p 1440p রিয়েল টাইম প্রিভিউ বেশ ফাস্ট প্রসেসিং হবে কম্পেয়ার টু 4K। কার্ডটির সর্বোচ্চ পারফরমেন্স বোঝার জন্য আমরা 4K রেজুলেশনে হাই প্লাস কোয়ালিটিতে প্রজেক্টটিকে রেন্ডার দেই।
রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন। RTX 4080 সমালোচনার মূল জায়গাটা হচ্ছে এর প্রাইস। এই $1200 দিয়ে একটা খুব ভালো মানের গেমিং পিসি ফুল কমপ্লিট করা যায়। আমরা আগেও বলেছি যে পারফরমেন্সের সাথে সাথে যদি সমান তালে প্রাইসটাও বেড়ে যায় তাহলে কিন্তু এই প্রাইস পার পারফরমেন্স এই কথাগুলো খুব হাস্যকর হয়ে দাঁড়ায়। আসলে কতটুকু আমরা আগাচ্ছি সেই পুরো জিনিসটা ফুল প্রসেসটা প্রশ্নবিদ্ধ হয়ে যায়। যেখানে RTX 3080 লঞ্চ করা হয়েছিল $700, সেখানে 4080 লঞ্চ করা হয়েছে $1200, অর্থাৎ এক ধাক্কায় বলতে গেলে দ্বিগুণ দাম বেড়ে গেছে, অলমোস্ট ডাবল। এইভাবে যদি দাম বাড়তে থাকে তাহলে এই ধরনের মনস্ট্রাস পারফরমেন্স ইমপ্রুভমেন্টটা অনেকটাই প্রশ্নবিদ্ধ হয়ে যায়, কারণ একই কনজিউমারদেরকে আপনি কতটা মিল্কিং করতে পারেন তারও কিন্তু একটা সীমা রয়েছে। গত কয়েক বছরে কোভিড এবং এই মাইনিং এর কারণে এনভিডিয়া বলেন, এএমডি বলেন, তারা তাদের গ্রাফিক্স কার্ডগুলোকে অনেক বেটার প্রাইসে সেল করেছে। অনেক বাড়তি চাহিদা মার্কেটে তৈরি হয়েছিল, যে জিনিসগুলো এখন অনেকটাই সেটেল। দেখা যাক প্রাইস নিয়ে এনভিডিয়ার এই উচ্চাকাঙ্ক্ষা কোথায় গিয়ে থামে। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত খোদা হাফেজ।